আমরা আগের দিনে ইন্ডিয়ান ইকোনমির রমেশ সিং এর বইয়ের চ্যাপ্টার 1 এর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইকোনমিক সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আলোচনার বিষয় ক্যাপিটালিস্টিক ইকোনমি, সোশ্যালিস্টিক ইকোনমি এবং মিক্সড ইকোনমি। এই তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলে রাখি, রমেশ সিং এর বইয়ে যে ইনফরমেশন দেওয়া আছে তার থেকেও বেশ কিছু বেশি ইনফরমেশন আমি আমার নিজের মতো এখানে দিয়েছি, যাতে বিষয়টা আরো বেশি জানতে সুবিধা হয়। প্রথম আসি ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ক্যাপিটালিজম নিয়ে। এই যে ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ক্যাপিটালিজম, এই ধারণার প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ। তাই অ্যাডাম স্মিথকে ফাদার অফ ক্যাপিটালিজম বলা হয়। এই ক্যাপিটালিস্টিক ইকোনমিতে যে প্রোডাকশন হবে তা ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ এখানে রাষ্ট্রের বেশি ইন্টারভেনশন থাকে না। কি প্রোডাকশন করা হবে, কতটা প্রোডাকশন করা হবে, এগুলো সবই প্রাইভেট এন্টারপ্রাইজ তারা নির্ধারণ করে তাদের নিজেদের মতো করে। নর্মালি এখানে ফ্রি মার্কেট বা ফ্রি ইকোনমির কথা বলা হয়, বা অনেকে এটাকে মার্কেট ইকোনমিও বলে থাকে। ল্যাটিন ভাষায় এটাকে লাইসেজ ফেয়ার বলা হয়। মেনলি এখানে যে ম্যানুফ্যাকচারাররা রয়েছে, অর্থাৎ যে বিভিন্ন কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলো তাদের লাভের মোটিভের উপর ভিত্তি করে প্রোডাকশন করে থাকে। রাষ্ট্র তেমন গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করে না। তো এই ধরনের ইকোনমি দেখা যায় আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপানের মতো দেশগুলিতে। এখানে মেনলি যারা পুঁজিপতি হয় তারাই এখানকার ইকোনমিকে পরিচালনা করে থাকে। বা ক্যাপিটালিস্টিক ইকোনমির কিছু বৈশিষ্ট্য বা ফিচার। প্রথম পয়েন্ট বলছে প্রাইভেট অনারশিপ অফ প্রপার্টি অ্যান্ড ল অফ ইনহেরিটেন্স। মানে কি না, যে প্রপার্টিগুলো থাকবে, যে সম্পত্তি থাকবে, সেগুলো ব্যক্তি মালিকানাধীন এবং এই মালিকানা বংশ পরম্পরা চলতে থাকে। অর্থাৎ কোনো একটা কোম্পানির যে মালিক, সে মারা যাওয়ার পরে তার ছেলেমেয়েরা বা বংশানুক্রমিক যে বিষয়টা চলতে থাকবে, তারাও সেই কোম্পানির মালিক হবে ধীরে ধীরে। তারপর বলছে ফ্রিডম অফ চয়েস অ্যান্ড এন্টারপ্রাইজ। অর্থাৎ এখানে বিভিন্ন মানুষ তার নিজের লাভের কথা ভেবে ব্যবসা করে থাকে, এবং যারা ক্রেতা হয় তারাও নিজেদের পছন্দের মতো জিনিস কিনতে পারবে। অর্থাৎ এখানে মার্কেটে কম্পিটিশন রয়েছে, এবং একই প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি প্রডিউস করে থাকে। তাই জন্য মানুষ বেছে নিতে পারবে সে কি চয়েস করবে, এবং যে কোম্পানি সেও তার নিজের মতো নিজের পছন্দের যেখানে লাভ বেশি হবে, তার যেটা মনে হবে সে সেই অনুযায়ী প্রোডাকশনও করবে। এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নেই। দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে এই ক্যাপিটালিস্টিক ইকোনমিতে, সেটা হলো প্রফিট মোটিভ এবং ফ্রি কম্পিটিশন। এই প্রফিট মোটিভ এই ক্যাপিটালিস্টিক ইকোনমির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যে প্রাইভেট এন্টারপ্রাইজ সে সবসময় চাইবে কোথা থেকে তার বেশি প্রফিট আসবে। সবসময় প্রাইভেট এন্টারপ্রাইজ বা বিভিন্ন কোম্পানি তার প্রফিটের কথা মাথায় রেখেই প্রোডাকশনটা করবে। দ্বিতীয় যেটা চতুর্থ যে পয়েন্টটা রয়েছে সেটা হলো ইনইকুয়ালিটিস অফ ইনকাম। অর্থাৎ এখানে আয়ের বৈষম্য রয়েছে। কারণ কি না, ক্যাপিটালিস্টিক ইকোনমিতে যারা ধনী মানুষ তারাই মেনলি বিভিন্ন কোম্পানির মালিক হয়। অর্থাৎ তারা বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করে এবং তাদের পুঁজি দিয়ে তাদের ইনকাম আরো বাড়তে থাকে। অর্থাৎ এখানে একটা উঁচু শ্রেণী এবং একটা নিচু শ্রেণী রয়েছে, অর্থাৎ একটা পুঁজিপতি, একটা শ্রমিক শ্রেণী এই ক্যাপিটালিস্টিক ইকোনমিতে লক্ষ্য করা যায়। ক্যাপিটালিজমের যে সুবিধাগুলো রয়েছে সেটা হলো যে অটোমেটিক ওয়ার্কিং। অর্থাৎ এখানে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল লাগে না, ইকোনমিক কাজকর্ম অটোমেটিকলি চলতে থাকে। গভর্নমেন্ট ইকোনমিতে ইন্টারভেনশন করবে না, তবুও অর্থনৈতিক কাজকর্ম চলতে থাকবে প্রাইভেট এন্টারপ্রেনারদের দ্বারা। দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে, যেটা সুবিধা এখানকার, সেটা হলো এফিসিয়েন্ট ইউজ অফ রিসোর্স। একটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানি যেটা রয়েছে, সে সবসময় চাইবে তার যে সম্পদ রয়েছে তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, ম্যাক্সিমাম ব্যবহার করতে থাকবে সম্পদের। তাই জন্য এখানে সম্পদের এফিসিয়েন্টলি ব্যবহার হয়ে থাকে। তৃতীয় যে পয়েন্টটা রয়েছে যে সুবিধা, সেটা হলো
ইনসেন্টিভ ফর হার্ডওয়ার্ক, অর্থাৎ ক্যাপিটালিজমে তুমি যত পরিশ্রম করবে তোমার পরিশ্রমের মূল্য দেওয়া হবে। অর্থাৎ কি না, একটা কোম্পানিতে যত বেশি কাজ করা যাবে কোম্পানির প্রোডাকশন তত বাড়বে, কোম্পানির আয়ও তত বাড়বে এবং তার প্রফিটও তত বাড়বে। তাই এই যে ক্যাপিটালিস্টিক ইকোনমি, এখানে হার্ডওয়ার্ককে গুরুত্ব দেওয়া হয়। ফোর্থ যে পয়েন্ট রয়েছে সেটা হলো ইকোনমিক প্রোগ্রেস। এখানে যেহেতু ব্যক্তি মালিকানাধীন বিষয়, রাষ্ট্রের কোনো কন্ট্রোল থাকে না, তাই প্রাইভেট এন্টারপ্রেনাররা চেষ্টা করে সবসময় তার প্রোডাকশন আরও বেশি করতে, কতটা বেশি প্রোডাকশন করা যায়। তাই উৎপাদন এবং উৎপাদনের যে স্তর সেটা অনেক বেশি থাকে ক্যাপিটালিস্টিক ইকোনমিতে। তারা তাদের ব্যবসাকে এক্সপ্যান্ড করে এক দেশ থেকে অন্য দেশে। পুঁজিপতিরা সবসময় চেষ্টা করে তাদের ব্যবসা কীভাবে বাড়ানো সম্ভব হয়। তাই এখানে ইকোনমিক প্রোগ্রেস অনেক ভালো। ফিফথ যে পয়েন্ট রয়েছে সেটা হলো ডেভেলপমেন্ট অফ নিউ টেকনোলজি। ক্যাপিটালিস্টিক ইকোনমিতে যারা বিভিন্ন কোম্পানির মালিক হয় তারা সবসময় চেষ্টা করে কম খরচ করে কিভাবে বেশি প্রোডাকশন করা সম্ভব হয়। তাই তারা সবসময় রিসার্চ এবং ডেভেলপমেন্টের উপরে ফোকাস করে এবং নতুন নতুন টেকনোলজি এর দ্বারা উদ্ভাবন হয়, যাতে কম খরচে তারা বেশি প্রোডাকশন করতে পারবে এবং বেশি আয় হবে এবং তাদের প্রফিটও বাড়বে। তাই সবসময় এখানে নতুন টেকনোলজি উদ্ভাবনকে গুরুত্ব দেওয়া হয়। এই ক্যাপিটালিস্টিক ইকোনমি সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধাও রয়েছে, যেগুলো হলো কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড ইনকাম, অর্থাৎ সম্পদ এখানে কয়েকজনের হাতের মুঠোর মধ্যে সীমাবদ্ধ থাকে। এই ক্যাপিটালিস্টিক ইকোনমিতে যারা বিভিন্ন বড় বড় কোম্পানির মালিক, অর্থাৎ যারা এন্টারপ্রেনার বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা বিজনেসম্যান, তাদের হাতেই সম্পদ সীমাবদ্ধ। ম্যাক্সিমাম রিসোর্স দেশের সেগুলো তাদের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ এখানে স্টেট যেহেতু কোনো ইন্টারভেনশন করছে না, প্রাইভেট কোম্পানিরা তারা তাদের নিজের মতো ওয়েলথ ক্রিয়েট করতে থাকে এবং তাদের ইনকাম বছরের পর বছর বাড়তে থাকে। সেকেন্ড পয়েন্ট, ওয়েস্টেজ অফ রিসোর্স। প্রাইভেট এন্টারপ্রেনাররা চেষ্টা করে যে কোন জিনিস প্রডিউস করলে তাদের ইনকাম বেশি হবে। সবসময় চেষ্টা করবে যে কোন জিনিস তারা যদি উৎপাদন করে তাহলে তাদের ইনকাম বেশি হবে। তাই দেখা যায় যে অন্যান্য অনেক রিসোর্স সেগুলো ব্যবহার হয় না, কারণ কি না সেখানে তাদের প্রফিটের দিকটা কম থাকে। সেকেন্ড, ক্লাস স্ট্রাগল। থার্ড পয়েন্ট, ক্লাস স্ট্রাগল, অর্থাৎ শ্রেণী বৈষম্য চলতে থাকে। অর্থাৎ কি না, একটা উঁচু শ্রেণীর মানুষ থাকে, একটা নিচু শ্রেণীর মানুষ থাকে। মানে যাদের হাতে সম্পদ বেশি তারা উঁচু শ্রেণীর মানুষ এবং যাদের হাতে সম্পদ কম তারা নিচু শ্রেণীর মানুষ এখানে মনে করা হয়। অর্থাৎ একটা পুঁজিপতি, একটা শ্রমিক। তাই জন্য এখানে পুঁজিপতি এবং শ্রমিকের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে সমাজে, এই পুঁজিপতি আর শ্রমিকের বিষয়টা রয়েছে। ফিফথ পয়েন্ট যেটা রয়েছে, প্রোডাকশন অফ নন এসেন্সিয়াল গুড। এমন অনেক গুডস আছে যেগুলো প্রোডাকশন করা খুব প্রয়োজন নয় এবং যেগুলো রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর, কিন্তু তবুও কোম্পানির যদি প্রফিট হয় সেই কোম্পানি চেষ্টা করে সেই জিনিসটা তৈরি করার। অনেক সময় হার্মফুল গুডসও তৈরি হয়ে থাকে যেগুলো রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর, কিন্তু কোম্পানির যেহেতু প্রফিট হবে তবুও কোম্পানি সেইগুলো তৈরি করে। এগুলো হচ্ছে এই ক্যাপিটালিজমের ডিমেরিট। সেটা হলো সোশ্যালিস্টিক ইকোনমি বা সোশ্যালিজম। এই সোশ্যালিস্টিক ইকোনমির ধারণার প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস, অর্থাৎ কার্ল মার্কসকে ফাদার অফ সোশ্যালিজম বলা হয়ে থাকে। এই সোশ্যালিস্টিক ইকোনমিতে ইকোনমিক অ্যাক্টিভিটির উপর গভর্নমেন্টের কন্ট্রোল থাকে, অর্থাৎ স্টেট বা রাষ্ট্র সবসময় অর্থনৈতিক ক্রিয়াকলাপকে কন্ট্রোল করে। দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি কেমন হবে তারা তাদের নিজেদের মতো করে প্ল্যান করে নেয় এই সোশ্যালিস্টিক ইকোনমিতে। তাই এই ধরনের ইকোনমিকে অনেক সময় প্ল্যান্ড ইকোনমি বা কমেন্ড ইকোনমিও বলা হয়। অর্থাৎ রাষ্ট্র আগে থেকে পরিকল্পনা করে নেয় যে অর্থনৈতিক উন্নয়ন কেমন করতে হবে এবং সেই অনুযায়ী কাজকর্ম চলতে থাকে। অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটির উপরে গভর্নমেন্টের কন্ট্রোল রয়েছে। এই ধরনের ইকোনমি রাশিয়া, চায়না, ভিয়েতনাম, পোল্যান্ড, কিউবা এই সমস্ত দেশগুলিতে চলে থাকে। তবে এটা বলা ভালো যে বর্তমানে কোনো দেশেই পুরোপুরি সোশ্যালিস্টিক ইকোনমির গুণ বা ফিচার নেই। তো দেখে না যাক এই সোশ্যালিস্টিক ইকোনমির কি কি। প্রথম পয়েন্ট, পাবলিক ওনারশিপ অফ মিনস অফ প্রোডাকশন, অর্থাৎ
উৎপাদনের যে মেন ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোতে রাষ্ট্রের মালিকানা রয়েছে, রাষ্ট্রের আর কি হাতের মধ্যে বা রাষ্ট্রের নিয়ন্ত্রণে সমস্ত প্রোডাকশনগুলো চলে। সেকেন্ড পয়েন্ট, সেন্ট্রাল প্ল্যানিং, অর্থাৎ রাষ্ট্র আগে থেকে নির্ধারণ করে নেয় যে কি কি উৎপাদন করা হবে, কতটা উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে। আগে থেকে একটা প্ল্যানিং এর মাধ্যমে দেশের অর্থ ব্যবস্থা এগিয়ে চলে এই সোশ্যালিস্টিক ইকোনমিতে। থার্ড পয়েন্ট, ম্যাক্সিমাম সোশ্যাল বেনিফিট। এখানে রাষ্ট্র যে উৎপাদন করবে সেটা শুধুমাত্র যে প্রফিটের দিকে লক্ষ্য রাখা হয় তা নয়, অনেক সময় বা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে সোশ্যাল ওয়েলফেয়ারের দিকটাও বা সোশ্যাল বেনিফিটের দিকটাও বা সমাজের কি উন্নয়ন হবে সেই সমাজের উন্নয়নের বিষয়টাও দেখা হয় এবং যে প্রফিটটা রাষ্ট্র করে প্রোডাকশনের মাধ্যমে সেই প্রফিটের বেশ কিছুটা অংশ সোশ্যাল ওয়েলফেয়ার বা সামাজিক কল্যাণের কাজেও ব্যবহার করা হয়ে থাকে। ফোর্থ পয়েন্ট, নন এক্সিস্টেন্স অফ কম্পিটিশন। যেহেতু এখানে পুরো প্রোডাকশনটাই রাষ্ট্র কন্ট্রোল করে তাই এখানে কম্পিটিশনের পরিমাণটা কম। যেমন তুমি যদি লক্ষ্য করো দেখবে যে চীনে একটাই মাত্র পেপার রয়েছে, তার নাম বা গ্লোবাল টাইমস, একটাই। কিন্তু ভাবো আমাদের দেশে কতগুলো কোম্পানি রয়েছে যারা নিউজ দিয়ে থাকে। তো এখানে কম্পিটিশন খুবই কম, কারণ রাষ্ট্র ঠিক করে যে কে কোন ব্যবসা করবে এবং কোথা থেকে কেমন কি উৎপাদন হবে, এগুলো সবই রাষ্ট্রের নিয়ন্ত্রণে হয়। সেকেন্ড, ফিফথ, ক্লাসলেস সোসাইটি, অর্থাৎ এখানে দেশের মধ্যে যে শ্রেণী বৈষম্য সেই শ্রেণীর বিষয়টা এখানে নেই। অর্থাৎ ক্যাপিটালিস্টিক ইকোনমিতে আমরা যেটা পড়েছি যে একটা মালিক শ্রেণী এবং একটা শ্রমিক শ্রেণী বা একটা পুঁজিপতি এবং একটা শ্রমিক, এই বিষয়টা এই সোশ্যালিস্টিক ইকোনমিতে হয় না, কারণ সবাই রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে। সোশ্যালিস্টিক ইকোনমির কি কি সুবিধা রয়েছে? প্রথম, রিডাকশন ইন ইনইকুয়ালিটি, অর্থাৎ যেহেতু এখানে ক্লাসলেস সোসাইটি তাই এখানে ইনইকুয়ালিটি বা অসাম্য নেই, রাষ্ট্রের নিয়ন্ত্রণের মধ্যেই সবকিছু থাকে। সাধারণত প্রাইভেট মালিকানা খুব কম থাকে। এই কারণে বললাম যে একটু আগে যে সোশ্যালিজমের ধারণাটা বর্তমানে পুরোপুরি কোনো দেশে নেই। কারণ কি না, এখন সব দেশেই প্রাইভেট কোম্পানি রয়েছে। অবশ্যই হ্যাঁ, সেই প্রাইভেট কোম্পানিগুলো গভর্নমেন্টের দ্বারা কোনো দেশে বেশি কন্ট্রোল হয়, কোনো দেশে কম কন্ট্রোল হয়, কিন্তু একেবারে গভর্নমেন্ট কন্ট্রোল করে এমন কোনো দেশেই নেই। এখানে ইনিকোয়ালিটিটা খুবই কম। যদি কোনো কোম্পানি অনেক বড় হয়ে যায় রাষ্ট্র তাকে কমিয়ে দেয়। তোমরা কিছুদিন আগে চায়নার বিলিয়নিয়ার জ্যাকমার গল্প তোমরা হয়তো নিউজে দেখেছো, জ্যাকমার বিষয়ে, alibaba.com এর যে মালিক বা অ্যান্ট গ্রুপের যে বিষয়টা রয়েছে, কিছুদিন আগে নিউজে ছিল যে চায়না কিভাবে alibaba.com এর যে মালিক তার সঙ্গে আর কি তার যে ইকোনমিক প্রোগ্রেস সেটাকে স্লো করে দিয়েছে। তারপর রয়েছে সেকেন্ড পয়েন্ট, রেশনাল অ্যালোকেশন অফ রিসোর্স, অর্থাৎ রাষ্ট্র এখানে প্ল্যানিং এর মাধ্যমে ঠিক করে দেয় যে রিসোর্স কোথায় ব্যবহার করা হবে, কতটা ব্যবহার করা হবে। থার্ড পয়েন্ট, অ্যাবসেন্স অফ ক্লাস কনফ্লিক্ট, অর্থাৎ এখানে রাষ্ট্রের মধ্যে যে শ্রেণীদ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা থাকে না, কারণ এখানে শ্রেণীহীন সোসাইটি, তাই এখানে শ্রেণীদ্বন্দ্ব থাকে না নর্মালি, এখানে সবাই সমানভাবে বসবাস করে। যাই হোক, সমানভাবে বসবাস করে বললেও এখানে রাষ্ট্র অ্যাকচুয়ালি দমিয়ে দেয়, মানে কোনো শ্রেণীদ্বন্দ্ব হতে দেয় না নর্মালি। ফোর্থ পয়েন্ট, প্রমোটস সোশ্যাল ওয়েলফেয়ার। একটু আগেই বলেছি যে রাষ্ট্র সবসময় চেষ্টা করে যে তার যে প্রফিট হচ্ছে, তার যে ইনকাম হচ্ছে, সেইগুলো কিভাবে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে ইউজ করা যাবে। এখানে রাষ্ট্রের উদ্দেশ্য শুধুমাত্র প্রফিট নয়, এখানে সোশ্যাল ওয়েলফেয়ারও রাষ্ট্রের একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে। এই এতগুলো সুবিধা থাকা সত্ত্বেও এই সোশ্যালিজমের বেশ কিছু ডিমেরিটস রয়েছে। প্রথম, রেড ট্যাপিজম অ্যান্ড বিউরোক্রেসি, অর্থাৎ এখানে ইকোনমিক অ্যাক্টিভিটির উপরে রাষ্ট্রের অনেক বেশি কন্ট্রোল রয়েছে। এখানে অনেক বেশি প্রশাসনের পারমিশন নিতে হয় অনেক কিছু করতে গেলে, যা কিছুই করো না কেন প্রশাসনের পারমিশনে চলতে হয়। ঠিক আছে, মানে বিভিন্ন এখানে যেমন বলছে যে অ্যাপ্রুভাল অফ মেনি অফিসিয়ালস অ্যান্ড মুভমেন্ট অফ ফাইলস ফ্রম ওয়ান টেবিল টু আদার টেবিল, মানে তুমি ধরো কোনো একটা বিজনেস শুরু করবে, তো সেখানে তোমাকে অনেক পারমিশন নিতে হবে, এই জন্য এটাকে এখানে রেড ট্যাপিজম বেশি। থার্ড পয়েন্ট, লিমিটেড ফ্রিডম অফ চয়েস, এখানে ফ্রিডম অফ চয়েস কম। কারণ কি না, রাষ্ট্র যে কোম্পানিকে যে পার্টিকুলার বিজনেস করার পারমিশন দেয় সেই কোম্পানি শুধুমাত্র সেই বিজনেসটা করতে পারে, এখানে রাষ্ট্রের কন্ট্রোল বেশি, তাই এখানকার মার্কেটে কম্পিটিশনও কম এবং
ফ্রিডম অফ চয়েসও কম। তুমি বেছে নিতে পারবে না যে তুমি কোনটা থেকে বা কোন প্রোডাকশনটা তুমি করতে চাও। তোমাকে রাষ্ট্র ঠিক করে দেবে তুমি কোনটা প্রডিউস করবে, কতটা প্রডিউস করবে, কিভাবে প্রডিউস করবে। থার্ড পয়েন্ট হবে, এখানে নাম্বারিংটা ভুল আছে, এখানে সেকেন্ডটা নেই, থার্ড ফোর্থ হয়ে গেছে। ফোর্থ পয়েন্ট, কনসেন্ট্রেশন অফ পাওয়ার, ক্ষমতা এককেন্দ্রীভূত রয়েছে এখানে, অর্থাৎ কি সমস্ত ক্ষমতা রাষ্ট্রের হাতেই রয়েছে। রাষ্ট্র এখানে পুরো বিষয়টা দেখে যে কে কোন বিজনেস করবে। রাষ্ট্রের উপরে এই সোশ্যালিস্টিক ইকোনমিতে কেউ নেই। দেশের ইকোনমি রাষ্ট্র তার মতো করে পরিচালনা করতে থাকে এবং অর্থনৈতিক ক্ষেত্রে যা কিছু ডিসিশন সবই রাষ্ট্রের। ক্যাপিটালিস্টিক ইকোনমি এবং সোশ্যালিস্টিক ইকোনমি দুটোতেই, দুটো ইকোনমিক সিস্টেমেই বেশ কিছু সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য, সেই সমস্যাগুলোকে বাদ দিয়ে একটা নতুন কনসেপ্ট উদ্ভাবন হয়েছে, সেটা হলো মিক্সড ইকোনমি বা মিক্সিডিজম। এখানে কি করা হয় না, দেশের যে ইকোনমিক অ্যাক্টিভিটি, ক্যাপিটালিস্টিক ইকোনমিতে কি ছিল না, সেখানে রাষ্ট্র কোনো ইন্টারভেনশন করে না, আবার সোশ্যালিস্টিক ইকোনমিতে কি ছিল, রাষ্ট্র ইন্টারভেনশন করে। অর্থাৎ দেশের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে একটাতে রাষ্ট্রের ভূমিকা রয়েছে, একটা ইকোনমিতে রাষ্ট্রের ভূমিকা নেই। তো সেক্ষেত্রে মিক্সড ইকোনমি কি করেছে না, রাষ্ট্রের যে ইকোনমিক অ্যাক্টিভিটি সেখানে প্রাইভেট এবং পাবলিক, অর্থাৎ সরকারের ভূমিকা কিছু ক্ষেত্রে রয়েছে, কিছু ক্ষেত্রে আবার নেই। প্রাইভেট এবং পাবলিক উভয় সেক্টরকেই একটা ইকোনমিতে প্রায়োরিটি দেওয়া হয় মিক্সড ইকোনমিতে। অর্থাৎ মিক্সড ইকোনমিতে কিছু অর্থনৈতিক ক্রিয়াকলাপ আছে যেগুলো রাষ্ট্র নিজে পরিচালনা করে, আর কিছু অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে সেগুলো ব্যক্তি মালিকানাধীন চলে হয়ে থাকে। এখানে রিসোর্স যেমন একজন একজন ব্যক্তিগতভাবে একটা সম্পদের মালিক হতে পারে একজন, আবার সরকারও কিছু সম্পদের মালিক হয়ে থাকে। মানে আমি বলতে চাইছি এটাই যে মিক্সড ইকোনমিতে সরকারও যেমন কিছু সম্পদের মালিক, তেমনি ব্যক্তিগতভাবেও কিছু মালিকানা বিষয় রয়েছে। যেমন ইন্ডিয়ান রেলওয়ে, এটা পুরো সরকারি মালিকানাধীন, আবার বিভিন্ন কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো ব্যক্তি মালিকানাধীন চলতে থাকে, যেমন যে অন্য যে ট্রান্সপোর্টের বিষয়গুলো রয়েছে। এই ধরনের ইকোনমিক যে আইডিয়া সেটা ফলো করা হয় ইন্ডিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, ব্রাজিল, এই সমস্ত দেশে এই মিক্সড ইকোনমিক ধারণাটা রয়েছে। তো রয়েছে সেগুলো হলো কোএক্সিস্টেন্স অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, অর্থাৎ গভর্নমেন্ট এবং প্রাইভেট যে কোম্পানি রয়েছে তারা উভয়ই অর্থনৈতিক ক্রিয়াকলাপে একসঙ্গে পার্টিসিপেট করে। সেকেন্ড পয়েন্ট, ইকোনমিক প্ল্যানিং, অর্থাৎ এখানে সোশ্যালিস্টিক ইকোনমির যে বৈশিষ্ট্য ইকোনমিক প্ল্যানিং, সেটা এই মিক্সড ইকোনমিতে নেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্র আগে থেকে প্ল্যান করে রাখে যে সে কোন পার্টিকুলার দিকটাতে ফোকাস করবে, কোন পার্টিকুলার দিকের উন্নয়নটা বেশি করবে, বা একটা নির্দিষ্ট সময়ের পর কোন দিকে রাষ্ট্রের উন্নতি বেশি হবে, এগুলো আগে থেকেই রাষ্ট্র প্ল্যান করে রাখে। সেই অনুযায়ী অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা অন্যান্য যে কাজকর্ম, যে প্রোডাকশন, সেগুলো হয়ে থাকে। তারপরে বলেছে থার্ড পয়েন্ট, সলিউশন অফ ইকোনমিক প্রবলেম, মানে অর্থনৈতিক যে সমস্যা তার সমস্যা দিয়ে থাকে। এর মানেটা কি, সলিউশন অফ ইকোনমিক প্রবলেম, এখানে বলতে চাইছে যে এখানে কি প্রডিউস করা হবে, কিভাবে প্রডিউস করা হবে, এগুলো রাষ্ট্র বললেও এই প্রোডাকশনের বিষয়টাকে প্রাইভেট কোম্পানিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উভয়ের সাহায্যে যে অর্থনৈতিক যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। ফোর্থ পয়েন্ট, ফ্রিডম অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ এখানে প্রাইভেট কোম্পানিগুলোর কিছু স্বাধীনতা রয়েছে, আবার তাদের উপর কন্ট্রোল রয়েছে। অর্থাৎ এখানে বিভিন্ন ল এর মাধ্যমে প্রাইভেট কোম্পানির উপর নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। যেমন বিভিন্ন লেবার ল রয়েছে, লেবার ল, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে ল রয়েছে, লেবার ল, এনভায়রনমেন্টাল ল, এইসব ল এর মাধ্যমে প্রাইভেট কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে এবং রাষ্ট্রও নিজে কিছু ক্রাইটেরিয়া ফলো করে থাকে, কোথায় কোন ইন্ডাস্ট্রি গড়ে তুলবে, এগুলো বিষয় দেখে থাকে। অর্থাৎ তুমি হার্মফুল যে প্রোডাকশন যেগুলো হবে, হার্মফুল মেটেরিয়াল যখন প্রোডাকশন হবে তার কিছু রেগুলেশন রয়েছে, এগুলো সবই গভর্নমেন্ট কন্ট্রোল করে থাকে। অর্থাৎ তুমি চাইলেই যে তোমার নিজের স্বাধীনতার মাধ্যমে তুমি যা খুশি প্রোডাকশন করবে, যা কিছু উৎপাদন করবে, তা মিক্সড ইকোনমিতে হবে না। গভর্নমেন্টের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে তোমাকে প্রোডাকশনটা করতে হবে। আমি কিছু
অসুবিধা রয়েছে এবং কিছু সুবিধাও রয়েছে। তো প্রথমে আমরা সুবিধাগুলো দেখে নিই। প্রথম পয়েন্ট, র্যাপিড ইকোনমিক গ্রোথ। এখানে বলতে চাইছে যেহেতু পাবলিক এবং প্রাইভেট উভয় মিলে একটা দেশের ইকোনমিতে প্রোডাকশনটা করে থাকে, তাই এখানে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক বৃদ্ধি খুব দ্রুত হারে হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে পাবলিক অর্থাৎ সরকার উন্নয়ন করে, কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট বা ব্যক্তিগতভাবে অর্থনৈতিক উন্নয়ন করা হয়ে থাকে। অর্থাৎ এখানে রাষ্ট্রের মেন লক্ষ্য প্রফিট করা বা শুধুমাত্র সোশ্যাল ওয়েলফেয়ার করা এমনটা নয়, কিছু ক্ষেত্রে সোশ্যাল ওয়েলফেয়ার এবং কিছু প্রফিটের বিষয়ও থাকে। সেকেন্ড পয়েন্ট বলেছে ব্যালেন্সড ইকোনমিক গ্রোথ। এখানে রাষ্ট্র আগে থেকে পরিকল্পনা করে নেয় যে কোন ক্ষেত্রে উন্নয়ন করা হবে, এগ্রিকালচারের দিকে না ইন্ডাস্ট্রির দিকে না রুরাল আরবানের বিষয় না ক্যাপিটাল গুডসের দিকে, কোন দিকে উন্নয়ন করা হবে সেটা আগে থেকে রাষ্ট্র পরিকল্পনা নেয় এবং রাষ্ট্র দেখা যায় মেনলি সমস্ত দিকে অল্প অল্প করে উন্নয়ন করে নেয়, উন্নয়নের বিষয়টা রাখে। অর্থাৎ প্ল্যানিং এর সময় বিভিন্ন বছরে বিভিন্ন দিকের উন্নয়নকে প্রায়োরিটি দেয়, সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বছর উন্নয়ন হয় এবং আলটিমেটলি ব্যালেন্সড গ্রোথ লক্ষ্য করা যায়। থার্ড পয়েন্ট, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স। অর্থাৎ এখানে রিসোর্সের যথাযথ ব্যবহার হয়ে থাকে। ইকোনমিক ইকুয়ালিটি, তো এখানে অর্থনৈতিক সাম্যতা বা অর্থনৈতিক যে সামঞ্জস্যতা সেটা রয়েছে। অর্থাৎ সরকার যারা ধনী তাদের উপর ইনকাম ট্যাক্স দেয়, চাপিয়ে দেয়, তার ফলে তাদের আয় থেকে পরিমাণ মতো ট্যাক্স নিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার কাজে ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ ইকোনমিক ইকুয়ালিটি বজায় থাকে। তবে হ্যাঁ, বর্তমানে লক্ষ্য করা যায় যে কিছু মানুষের হাতে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় থাকে। ফিফথ পয়েন্ট, স্পেশাল অ্যাডভান্টেজ অফ দ্য সোসাইটি। অর্থাৎ এখানে রাষ্ট্র সবসময় সোসাইটির কল্যাণ বা সোশ্যাল ওয়েলফেয়ারের দিকে নজর রাখে। তার যে ওয়ার্কার রয়েছে, যারা নিচে অপেক্ষাকৃত গরিব, তাদের দিকে রাষ্ট্র ফোকাস করে। তো এগুলোই ছিল এর মিক্সড ইকোনমির সুবিধা। এবার আসি অসুবিধার দিকে। মিক্সড ইকোনমির প্রথম অসুবিধা হলো ল্যাক অফ কোঅর্ডিনেশন। মানে কি না, এখানে সরকার কোনগুলো চালাবে এবং ব্যক্তিগতভাবে কোনগুলো, ব্যক্তি মালিকানাধীন কোনগুলো চলবে, এর মধ্যে একটা কোঅর্ডিনেশনের অভাব লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্ট এন্টারপ্রাইজগুলো প্রাইভেট এন্টারপ্রাইজের থেকে অনেক বেশি পিছিয়ে পড়ে, গভর্নমেন্ট রেগুলেশনের কারণে পিছিয়ে পড়ে। অর্থাৎ এখানে রাষ্ট্র যদি প্রাইভেট ওনারশিপ এবং তার নিজের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেগুলোর মধ্যে মিলিয়ে চলতে পারে, তাহলে বেশি সুবিধা হবে এবং অর্থনৈতিক প্রোগ্রেস আরো দ্রুত হবে। সেকেন্ড পয়েন্ট, ইনএফিসিয়েন্সি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাবলিক সেক্টরের যে এন্টারপ্রিনার তারা ইনএফিসিয়েন্ট। হ্যাঁ, কারণ কি না, গভর্নমেন্ট যেখানে নিয়ন্ত্রণ করে সেখানে বিউরোক্রাসি অনেক ভালো হয়, রেড ট্যাপিজম বিষয়টা রয়েছে এবং যেহেতু পাবলিক ওন, সেখানে মোটিভেশনের অভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে নিয়ম কানুনের বাধা অনেক বেশি রয়েছে, তাই জন্য উৎপাদন যতটা সম্ভব হওয়ার কথা, হওয়া প্রয়োজন ছিল ততটা হয় না। থার্ড পয়েন্ট, ফিয়ার অফ ন্যাশনালাইজেশন। অর্থাৎ প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে তারা বেশি এক্সপ্যান্ড করতে চায় না, কারণ তারা ভয় পায় যে যদি জাতীয়করণ হয়ে যায়, জাতীয়করণ হয়ে গেলে সেটা গভর্নমেন্ট রেগুলেশনের মধ্যে চলে আসবে। হ্যাঁ, তাই সবসময় যে প্রাইভেট কোম্পানিগুলো আছে সেগুলো নিজেদেরকে খুব বেশি বড় করতে চায় না। যেটা কি হয় না, ক্যাপিটালিস্টিক ইকোনমিতে তারা তাদের নিজেদের মতো যত বড় খুশি করে ব্যবসাটা এবং বিভিন্ন দেশে তাদের ব্যবসা ধীরে ধীরে ছড়িয়ে দিতে থাকে, যেটা মিক্সড ইকোনমিতে হয় না ওই ন্যাশনালাইজেশনের ভয়। ফোর্থ পয়েন্ট, ওয়াইডনিং ইনইকুয়ালিটি। অর্থাৎ মিক্সড ইকোনমিতেও ইনইকুয়ালিটি বেড়ে চলে। কারণ কি না, যারা প্রাইভেট কোম্পানির মালিক তারা রিসোর্স নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে এবং তাদের প্রফিট অনেক বেশি করে এবং সেক্ষেত্রে দেখা যায় যে পাবলিক যে ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার যেগুলো করে তার থেকে অনেক বেশি তারা ইনকাম করে। এই কারণে ধনী দরিদ্রের বৈষম্য এই মিক্সড ইকোনমিতে লক্ষ্য করা যায়। ক্যাপিটালিজম, সোশ্যালিজম এবং মিক্সডিজমের বা ক্যাপিটালিস্টিক ইকোনমি, সোশ্যালিস্টিক ইকোনমি এবং মিক্সড ইকোনমির পার্থক্য দিয়ে দিয়েছি, তুলনামূলক বিষয়। প্রথম কোন বিষয়ের উপর পার্থক্য হবে, অনারশিপ অফ মিনস অফ প্রোডাকশন, মানে উৎপাদনের যে মাধ্যম তার মালিকানা, এর মালিকানার উপর প্রথম পার্থক্য। তো ক্যাপিটালিস্টিক
ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ক্যাপিটালিজমে প্রাইভেট ওনারশিপ ম্যাক্সিমামটাই, সোশ্যালিস্টিক ইকোনমি পাবলিক ওনারশিপ অর্থাৎ গভর্নমেন্টের কন্ট্রোল থাকে, আর মিক্সড ইকোনমিতে পাবলিক ওনারশিপও রয়েছে, প্রাইভেট ওনারশিপও রয়েছে। এটা একটা পার্থক্য। থার্ড যে দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে সেটা হলো ইকোনমিক মোটিভ, অর্থনৈতিক যে কি মোটিভে করা হয়ে থাকে। ক্যাপিটালিজমে যেহেতু প্রাইভেট ওনারশিপ রয়েছে, তাই প্রাইভেট কোম্পানি সবসময় নিজের প্রফিটের দিকে দেখে। সোশ্যালিস্টিক ইকোনমিতে পাবলিক ওনারশিপ, তো তারা সবসময় সোশ্যাল ওয়েলফেয়ারের দিকটা বেশি প্রায়োরিটি দেয়। আর মিক্সডিজমে প্রফিট যেমন মোটিভ থাকে প্রাইভেট কোম্পানিগুলো, তেমনই পাবলিক কোম্পানিগুলোর মোটিভ থাকে বা পাবলিক ওনারশিপের মোটিভ থাকে যে কিভাবে সোশ্যাল ওয়েলফেয়ার হবে, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার এবং প্রফিট মোটিভ এই দুটোই মিক্সডিজমের ইকোনমিক মোটিভ। থার্ড পয়েন্ট, সলিউশন অফ সেন্ট্রাল প্রবলেমস, মানে যে মূল যে সমস্যা তার সলিউশন কি। ক্যাপিটালিজমে ফ্রি মার্কেট সিস্টেমের কথা বলা হয়, অর্থাৎ একদম মুক্ত বাজার, সেখানে যে যার মতো উৎপাদন করবে এবং তা বিক্রি করবে। সোশ্যালিজমে সেন্ট্রাল প্ল্যানিং এর মাধ্যমে সলিউশন করা হয় যে মূল সমস্যা রাষ্ট্রের ইকোনমিক। আর মিক্সডিজমে সেন্ট্রাল প্ল্যানিংও করা হয়, তার সঙ্গে সঙ্গে ফ্রি মার্কেট সিস্টেমও রয়েছে। অর্থাৎ ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম এর বৈশিষ্ট্যকেই মার্চ করে মিক্সডিজমে দেওয়া হয়েছে। ফোর্থ পয়েন্ট, গভর্নমেন্ট রুল, মানে এখানে গভর্নমেন্ট কি করে। একটু আগে বলেছি যে ক্যাপিটালিজমে শুধুমাত্র গভর্নমেন্ট ইন্টারনাল রেগুলেশন করে থাকে, আর সোশ্যালিজমে গভর্নমেন্ট পুরোপুরি রেগুলেট করে থাকে যে বিজনেস বিষয়টা। আর মিক্সডিজমে লিমিটেড রোল প্লে করে, গভর্নমেন্ট কিছু ক্ষেত্রে রেগুলেশন করে থাকে, কিছু ক্ষেত্রে নিজেই বিভিন্ন রিসোর্সের বা বিভিন্ন প্রোডাকশনের ক্ষেত্রে নিজেই ভূমিকা গ্রহণ করে থাকে। ফিফথ পয়েন্ট, ইনকাম ডিস্ট্রিবিউশন। ইনকাম ডিস্ট্রিবিউশনে ক্যাপিটালিজমে আনইকুয়াল, মানে যারা বেশি ক্যাপিটালের মালিক তাদের ইনকাম বেশি, অনেক বেশি, যারা ক্যাপিটাল কম তারা কম সম্পদের মালিক। সোশ্যালিজমে ইকুয়াল, কারণ কিনা এখানে কেউ মালিক হয় না, এখানে রাষ্ট্রই মালিক। তো এই বিষয়টা একটু দ্বন্দ্বের বিষয়, কারণ কোনো দেশই এখন সোশ্যালিস্টিক আইডিয়া পুরোপুরি ফলো করে না। আর মিক্সডিজমে কি হয় না, লেস আনইকুয়াল, মানে এখানে বৈষম্য খুব কম, বৈষম্য রয়েছে তবে সেটা খুব কম। দ্বিতীয়, নেচার অফ এন্টারপ্রাইজ, কেমন এন্টারপ্রাইজ রয়েছে, এগুলো তুমি আগে বলেছি। ক্যাপিটালিজমে প্রাইভেট এন্টারপ্রাইজ রয়েছে, সোশ্যালিজমে গভর্নমেন্ট এন্টারপ্রাইজ রয়েছে, এবং মিক্সডিজমে প্রাইভেট এবং স্টেট দুটোই এন্টারপ্রাইজ রয়েছে। ইকোনমিক ফ্রিডমের ক্ষেত্রে কি না, ক্যাপিটালিস্টিক ইকোনমিতে কমপ্লিট ফ্রিডম রয়েছে ইকোনমিক দিক থেকে, সোশ্যালিজমে ফ্রিডম কম রয়েছে। তুমি জানো যে চায়নাতে বিজনেস করার কি কি রেগুলেশন লাগে, আমরা কিছুদিন আগেই স্যার জেনেছি। এবং মিক্সডিজমে স্বাধীনতা রয়েছে তবে সেটা কম, কারণ এখানে বিভিন্ন ল রয়েছে, লেবার ল এর মাধ্যমে কোম্পানিগুলোর উপর রেগুলেশন রাখে গভর্নমেন্ট। লাস্ট পয়েন্ট, মেজর প্রবলেম কি রয়েছে না, ক্যাপিটালিজমে ইনইকুয়ালিটি অনেক বেশি, সোশ্যালিজমে ইনএফিসিয়েন্সি, অর্থাৎ রাষ্ট্র সব দিকে সমানভাবে নজর দিতে পারে না, তাই অনেক ক্ষেত্রে উন্নয়নের গতিটা বাধাপ্রাপ্ত হয়। আর মিক্সডিজমে ইনইকুয়ালিটিও যেমন রয়েছে, ইনএফিসিয়েন্সিও রয়েছে, অর্থাৎ এখানে অর্থনৈতিক বৈষম্য কিছুটা লক্ষ্য করা যায়, আবার যে উৎপাদনের যে ক্ষমতা সেটাও অপেক্ষাকৃত কম। তো আজকে টোটাল এই পর্যন্তই। তো তোমরা আমার যে লেখাগুলো আছে স্লাইডে সেগুলো পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা দেখে নিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং লাইকও করো, এবং কিভাবে উন্নতি করা সম্ভব আর কিভাবে ভালো করা যায় সে বিষয়ে তোমরা সাজেশনও দিতে পারো। ধন্যবাদ।